ঈদের আনন্দ আজ বিষাদে পরিণত হয়েছে। বাংলাদেশের আকাশ বাতাসে যেন মৃত্যুর কালো ছায়া। যাত্রীবাহী বাস পদ্মায় পড়ে ডুবে গেছে, কুমিল্লার রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, নৌপথের লঞ্চের বীভৎসতা, সব দুর্ঘটনা একযোগে নেমে এসেছে বাংলাদেশের বুকে। আর ঠিক এই সময়ে যখন মানুষ প্রিয়জনকে হারিয়ে নিঃস্ব, তখন আমাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম যেন কৌতুক করছেন। দুর্ঘটনায় আহত ও চলে যাওয়া মানুষের জীবনের দাম ঘোষণা করা হয়েছে 15,000 আর 25,000 টাকা। মন্ত্রীর এমন হঠকারী সিদ্ধান্ত, তার একের পর এক বিতর্কিত মন্তব্য এবং প্রশাসনিক অস্থিরতা নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি অত্যন্ত ক্ষুব্ধ। বিশ্বস্ত সূত্রের খবর, তারেক রহমান এই অযোগ্য মন্ত্রীকে বরখাস্ত করার কথা গুরুত্ব সহকারে ভাবছেন। প্রশ্ন হল, তারেক রহমানের এই পদক্ষেপ কি সত্যিই সড়ক নিরাপদ করবে, নাকি এটি শুধুই আইওয়াশ? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা উন্মোচন করব এই ভয়াবহ সড়ক ট্র্যাজেডির আদ্যপান্ত এবং পর্দার আড়ালের রাজনৈতিক ঝড়। 25 মার্চ 2026 তারিখটা ভালো করে মনে রাখবেন। দিনটি বাংলাদেশ কখনোই ভুলবে না। ঈদের ছুটি শেষে বাসে করে কর্মজীবী মানুষগুলো ঢাকায় ফিরছিল। কে জানত সেই বাসের চাকা তাদের ঢাকা নয়, সরাসরি জমদূতের কাছে নিয়ে যাবে। দৌলতদিয়ার 3 নম্বর পন্টনে সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি ফেরিতে ওঠার মুহূর্তে পন্টনে জোরালো ঝাঁকুনি লাগলে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি সরাসরি গভীর পানিতে তলিয়ে যায়। এরপরই ঘটনাস্থলে যেন নরক নেমে আসে। চারদিকে শুধু আর্তনাদ। পানির নিচে ডুবে যাওয়া বাসের ভেতর থেকে ভেসে আসা শেষ সেই গোঙানি। সেটি কোনো নাটক বা সিনেমার দৃশ্য ছিল না, সেটি ছিল আমাদের ভাইবোন, আমাদের বাবা মায়ের শেষ নিঃশ্বাস। এ পর্যন্ত 23 জন মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কতজন এখনও নিখোঁজ তার কোনো সঠিক হিসাব নেই। একটি উৎসবের আনন্দকে মুহূর্তের মধ্যে শোকে পরিণত করার জন্য কে দায়ী? কেন ফেরিঘাটে বাসের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি? কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটি লাগলো এরপর, যখন সড়ক ও সেতু মন্ত্রীর দপ্তর থেকে ঘোষণা এলো আহতদের জন্য 15,000 আর নিহতদের জন্য 25,000 টাকা দেয়া হবে। এই ঘোষণা শোনার পর কি আপনার মনে হয় না এটি মানুষের জীবনের সঙ্গে একটি নিষ্ঠুর তামাশা? 25,000 টাকা কি একটি জীবনের মূল্য হতে পারে? যে পরিবারটি তার উপার্জনকারী সদস্যকে হারিয়েছে, তার কাছে কি এই টাকার কোনো মানে আছে? এই মন্ত্রীর মানবিকতা কোথায়? নাকি তিনি জনগণের টাকায় বেতন পেয়েও জনগণের কষ্ট বুঝতে পারছেন না? এই কৌতুক বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলবে না। যোগাযোগ খাতের অব্যবস্থাপনার এখানেই শেষ নয়। গত 22 মার্চ ভোর রাতে যখন গোটা বাংলাদেশ ঘুমাচ্ছিল, তখন কুমিল্লার পদুয়াবাজার রেল ক্রসিংয়ে ঘটে আরেক দুর্ঘটনা। ভোর রাত 3টা নাগাদ একটি বাস রেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ ট্রেনের সাথে ভয়াবহ সংঘর্ষ। ট্রেনের ধাক্কায় বাসটি একটি খেলনা গাড়ির মতো দুমড়ে মুচড়ে যায়। চিন্তা করুন একবার, আপনি বাসে ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখছেন বাড়ি ফেরার, আর পর মুহূর্তেই সব শেষ। দুর্ঘটনার পর যে ভয়াবহ চিত্র দেখা গেছে তা বর্ণনা করার ভাষা নেই। অন্তত 12 জন মানুষ সেই স্পটেই প্রাণ হারায়। জানা গেছে গেটম্যানের দায়িত্বে অবহেলার কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কিন্তু কেন বারবার একই ভুল? গার্ডরা কেন দায়িত্ব পালন করেনি? তাছাড়া দেশের কতগুলো রেল ক্রসিংয়ে এখনও গেট বা গার্ড নেই। এই দুর্ঘটনার দায় কে নেবে? শুধু চালকের উপর দায় চাপিয়ে মন্ত্রী কি তার দায়িত্ব এড়াতে পারবেন? কুমিল্লার এই ভয়াবহ ট্র্যাজেডি আমাদের সড়ক ও রেল যোগাযোগের এক ভয়াবহ চিত্র ফুটিয়ে তুলেছে। এখানেও কি মন্ত্রী 25,000 টাকার উপহার দেবেন? একের পর এক দুর্ঘটনা যেন আমাদের ঈদ উৎসবকে বিষাদে পরিণত করার জন্য উঠে পড়ে লেগেছে। ঈদের আনন্দ করতে সদরঘাটে এসেছিলেন সোহেল ফকির, সাথে তার বাবা। কিন্তু কি মর্মান্তিক! দুটি লঞ্চের সংঘর্ষে সোহেল ফকিরের যে বীভৎস মৃত্যু হয়েছে তা দেখার মতো সাহস অনেকেরই হবে না। একই দুর্ঘটনায় তার বাবাও মারা গেছেন। একটি পুরো পরিবার মুহূর্তের মধ্যেই শেষ। এই দুর্ঘটনার জন্য দায় কে নেবে? লঞ্চ চালকদের বেপরোয়া মনোভাব, নাকি প্রশাসনিক গাফিলতি? সড়কে মৃত্যুর মিছিল যেন থামতেই চায় না। এই মাসেরই 12 তারিখ বাগেরহাটের রামপালে ঘটল আরেক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। একটি নৌবাহিনীর স্টাফ বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হল একটি মাইক্রোবাসের। এই মাইক্রোবাসে ছিলেন এক বর কনে আর তাদের আত্মীয় স্বজন। আনন্দযাত্রার পথ হয়ে উঠল মৃত্যুর পথ। বর কনে সহ 14 জন বরযাত্রীর মৃত্যু হল এই মুখোমুখি সংঘর্ষে। প্রশ্ন জাগে, কেন একটি সরকারি স্টাফ বাসের চালক এত বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল? এই মৃত্যুর দায় কার?
আমরা কি 2018 সাল ভুলে গেছি, যখন ঢাকার রাস্তায় দুটি বাসের রেষারেষিতে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল? সেই ক্ষোভের আগুন জ্বলে উঠেছিল পুরো দেশে। বাংলাদেশের ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছিল তারা অন্যায়ের প্রতিবাদ করতে পারে। তৎকালীন বিরোধী দল অর্থাৎ আজকের বিএনপি সেই আন্দোলন থেকে রাজনৈতিক সুবিধা পেয়েছিল। ক্ষমতাসীন আওয়ামী লীগের জনপ্রিয়তা এই ঘটনায় পৌঁছে গিয়েছিল তলানিতে। পরবর্তীতে 5 আগস্টের সেই অভ্যুত্থান কি আসলে 2018 সালের সেই আগুন থেকেই শক্তি নেয়নি? আজকে যে সরকার ক্ষমতায়, সেই সরকার তো মানুষের দাবি আর ক্ষোভকে পুঁজি করেই এখানে এসেছে। তাহলে আজ কেন সড়ক নিরাপদ নয়? রাজনীতির এই খেলায় আজও সাধারণ মানুষই বলি হচ্ছে। এসব দুর্ঘটনায় সবচেয়ে সমালোচিত হচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। দায়িত্ব পাওয়ার পর থেকেই তার একের পর এক বিতর্কিত মন্তব্য আর কাজকর্ম যেন কমেডি শোতে পরিণত হয়েছে। ঈদের গাড়ি ভাড়া নিয়ে তিনি যে অদ্ভুত উদ্ভট প্রলোভ বকেছেন তা শুনলে হাসব না কাঁদব বোঝা দেয়। ভাড়া নিয়ন্ত্রণ না করে তিনি যেন মালিকদের পক্ষ হয়ে কথা বলছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তার এই আচরণ প্রমাণ করে দেয় তার মন্ত্রিত্ব সামলানোর মতো মানসিক স্থিরতা বা যোগ্যতা কোনোটিই নেই। দেশের মানুষ তার উপর আস্থা হারিয়েছে। কিন্তু দেশের পরিস্থিতি এখন বদলে গেছে। 5 আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষ আর কোনো অযোগ্য ব্যক্তিকে ক্ষমতার চেয়ারে দেখতে চায় না। প্রধানমন্ত্রী তারেক রহমানও নাকি বিষয়টি বুঝতে পেরেছেন। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন আগামী 180 দিন অর্থাৎ 6 মাস হবে মন্ত্রীদের জন্য অগ্নি পরীক্ষা। তাদের কাজের অগ্রগতি বিচার করে মূল্যায়ন করা হবে। কোনো গাফিলতি পেলে তাকে সরাসরি সরিয়ে দেওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান ইতিমধ্যেই সবাইকে সততার সঙ্গে কাজ করতে কঠোর নির্দেশনা দিয়েছেন। দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। পাশাপাশি প্রতিটি মন্ত্রণালয়কে আগামী 6 মাসের কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় মন্ত্রীপাড়ায় গুঞ্জন কপাল পড়তে যাচ্ছে শেখ রবিউল আলমের। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজনেরা জানাচ্ছে তারেক রহমান তার নির্বাচনের ইশতেহার নিয়ে সিরিয়াস। তিনি সত্যি মেধাবী আর যোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করতে চান। খবর পাওয়া যাচ্ছে প্রধানমন্ত্রীর টেবিলে এখন সবচেয়ে বড় ফাইলটি হল সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের ব্যর্থতার। শেখ রবিউল আলমের একের পর এক বিতর্কিত মন্তব্য আর বর্তমান ট্র্যাজেডিগুলো তারেক রহমানকে অত্যন্ত অস্বস্তিতে ফেলেছে। সারা দেশে যখন ঈদ আনন্দের বদলে কান্নার রোল, তখন এই মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীনতা প্রধানমন্ত্রীকে ক্ষুব্ধ করে তুলেছে। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে তারেক রহমান নাকি অলরেডি শেখ রবিউল আলমকে বরখাস্ত করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন, কারণ এই অযোগ্য ব্যক্তিকে মন্ত্রীর চেয়ারে রাখা মানে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। কিন্তু প্রশ্ন হলো, তারেক রহমান কি সত্যি এই সাহস দেখাতে পারবেন? জনগণ আশা করছে তারেক রহমান এই সাহস দেখাবেন। না হলে আমরা কতদিন এই সড়ক ট্র্যাজেডির বলি হব, আর কত পরিবারের ঈদের আনন্দ এভাবে বিষাদে পরিণত হবে। আমরা কি শুধু 15 থেকে 20 হাজার টাকার কৌতুক শুনব? না, বাংলাদেশের মানুষ জবাব চায়। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে জনগণ এক নতুন ও নিরাপদ বাংলাদেশ চায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে এটাই এখন সবচেয়ে বড় পরীক্ষা। তিনি কি পারবেন এই অযোগ্য মন্ত্রীকে বরখাস্ত করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে, নাকি রাজনীতির এই খেলা চলতেই থাকবে? সেই সোহেল ফকির, কুমিল্লার ট্রেনের ধাক্কায় মারা যাওয়া পরিবার, পদ্মা নদীতে তলিয়ে যাওয়া সেই মা, তাদের আত্মা কি বিচার পাবে? আপনারা কি ভাবছেন তারেক রহমানের পদক্ষেপ নিয়ে? কমেন্টে লিখে জানান। দেশের বাস্তবতা আজ কতটা ভয়াবহ তা সাধারণ মানুষের উপলব্ধি করার সময় এসেছে। ভয়াবহ এই সড়ক ও নৌ দুর্ঘটনাগুলো জাতীয় শোকের সৃষ্টি করেছে। নিহতের প্রাণের বিনিময়ে নামমাত্র অর্থ সহায়তার ঘোষণা অমানবিক ও অপমানজনক। জনগণের ক্ষোভ কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উচিত অযোগ্য মন্ত্রীদের দ্রুত বরখাস্ত করা। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কেবল কথার ফুলঝুরি নয়, বরং প্রশাসনিক জবাবদিহিতা ও কঠোর আইনি সংস্কার এখন সময়ের দাবি।